রহিম। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। এখন আমরা ক্লাস শুরু করব। যে 3-4 দিন যাবৎ আমরা যে হরফগুলি পড়েছি দুই ভাবে পড়েছি, মুফরাদ হরফ এবং মুরাক্কাব হরফ, এবং হরফের উচ্চারণ এবং আকৃতি, এই দুইটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, যে যেই মাখরাজ থেকে আমরা হরফগুলি পড়ব, ওই সমস্ত মাখরাজের মধ্যে কয়েকটা জিনিস আমরা ভালোভাবে যদি লক্ষ্য করি, তাহলে দেখবেন না এটা থাক থাক থাক, লাগবে না। হ্যাঁ, আসবে আসবে। হুম হুম। তাহলে লক্ষ্য করবেন যে সামান্য একটু জিনিস লক্ষ্য করলে হরফগুলি সহজ হয়ে যাবে। যেমন ধরেন বেয়ারিং চলে, এই যে মোটর সাইকেল, তারপরে সাইকেল, এগুলির মধ্যে যে বেয়ারিং চলে, তো কোনো সময় দেখা যায় এই বেয়ারিংটা অনেক শক্ত হয়ে যায়। ওই সময় একটু গ্রিস লাগাইলে বা একটু মোবিল লাগাইলে ওই বেয়ারিংটা অনেক সহজেই চলতে থাকে। আর যদি ওই গ্রিস না লাগানো হয় বা ওইখানে মোবিল না দেওয়া হয়, তাহলে ওই ইঞ্জিন বা মেশিন খুব কঠিনভাবে চলে। তদ্রূপ কিছু হরফ আছে, যে সমস্ত হরফের মধ্যে বাতাস যুক্ত করলে হরফগুলি খুব সহজ হয়ে যায়। যেমন মেশিনের মধ্যে মোবিল দিলে মেশিনটা খুব সহজে চলে। এরকম 10টা হরফ আছে যেগুলির মধ্যে একটুখানি বাতাস ঢুকায় দিলে এই হরফগুলি সহজে চলবে। তো এই বিষয়টা আপনারা দেখুন, এই যে এটা সরাইয়া দিন। হুম। 10টা হরফ আছে যেগুলির মধ্যে মাখরাজে বাতাস যদি চালু রাখেন, দেখবেন যে খুবই সহজে হরফগুলি উচ্চারণ করতে পারবেন। এই 10টা, এগুলিকে বলা হয় বাতাস যুক্ত হরফ 10টি। যেমন ফা, আফ। মাখরাজের মধ্যে একটু বাতাস যদি যুক্ত করেন, এটা মনে করেন যে মেশিনের মধ্যে মোবিল ঢুকাই দিলেন, আর হরফটা সহজে উচ্চারণ হয়ে যাবে। বলুন ফা, আফ। এই যে মাখরাজ হলো নিচের ঠোঁট আর উপরের দাঁত, আর এখানে যে বাতাস চালু করলেন, এটাকে বলা হয় তার গুণ। এই ফা হরফের গুণ হলো বাতাস, আর নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে লাগানো, এটাকে বলা হয় ফা হরফের মাখরাজ। তা আমরা দুইটা জিনিস শিখলাম। বাতাস হইলো তার সিফত, অর্থাৎ গুণ, আর নিচের ঠোঁট আর উপরের দাঁত, এটা হলো তার উচ্চারণ, হরফ উচ্চারণের জায়গা। তো হরফের উচ্চারণের জায়গাকে বলা হয় মাখরাজ, আর এই জায়গা দিয়ে যে বাতাস চালু করব ওইটাকে বলা হয় সিফত। মাখরাজ এবং সিফত যখন এক হয়, তখন হরফটা সহজ হয়ে যায়। শুধু মাখরাজ দিয়েও ফা পড়া যাবে না, শুধু বাতাস দিয়েও ফা পড়া যাবে না। এই জন্য বাতাস এবং মাখরাজ একখানে করলে ফাটা সহজ হয়ে যাবে। বলুন ফা, আফ। লক্ষ্য করুন হরফটা অনেক সহজ হয়ে গেছে না? শুধু বাতাসের কারণে এই হরফটা সহজ হয়ে গেছে। এই যে দেখুন হা, গলার মাঝখানে হলো এই হরফের মাখরাজ, আর এই গলার মাঝখান দিয়ে বাতাস চালু রাখা, এই যে বাতাস যুক্ত করা, এই বাতাস চালু রাখলে এই হা হরফটা সহজ হয়ে যাবে। যেমন হা, আহ। দেখেন বাতাসের কারণে হরফ সহজ হয়ে গেছে। তো গলার মাঝখান থেকে পড়া হলো হা হরফের মাখরাজ,
আর গলার মাঝখান দিয়ে বাতাস যুক্ত করে দেওয়া, এটা হলো হা হরফের সিফত। হা, আহ, সা। দেখুন সা মাখরাজ হলো জিব্বার আগা, উপরের দাঁতের আগা, সা। আর এই মাখরাজ দিয়ে বাতাস চালু করা, এটাকে বলা হয় সা হরফের সিফত। এই যে বাতাস যুক্ত হয়ে যাবে সার মাখরাজ দিয়ে। পড়ুন সা, আস। এই যে বাতাস বের হইলো মাখরাজ দিয়ে, এই জন্য হরফটা সহজ হয়ে গেছে। তো জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগানো, এটা হলো সা হরফের মাখরাজ। আর এই জিব্বার আগা এবং উপরে দাঁতের আগা, এই মাঝখান দিয়ে যে বাতাস বের হয়ে যাবে, এটা হলো সা হরফের সিফত। হা, এটা হলো গলার শুরু থেকে পড়তে হয়, সিনার উপর থেকে। হা, আর এই জায়গা দিয়ে বাতাস বের হওয়া, এটা হলো তার সিফত। তো গলার নিচের অংশ দিয়ে পড়া, এটা হলো হা হরফের মাখরাজ। আর এই মাখরাজ দিয়ে বাতাস চালু রাখা, এটা হলো হা হরফের সিফত। হা, আহ। এই যে বাতাস বের হওয়ার কারণে হরফটা সহজ হয়ে গেছে। আজকের কাজই হলো হরফগুলিকে সহজ করা। তো কোন জিনিসের মধ্যে কোন ঔষধ দিলে সহজ হয়, ওইটাই আজকে আমরা শিখব। যে কোন জিনিসের মধ্যে, কোন হরফের মধ্যে কোন জিনিস দিব, তাহলে সহজ হয়ে যাবে। তো এই 10টা হরফের মধ্যে বাতাস দিব, তাহলে হরফগুলি সহজ হয়ে যাবে। শিন, আশ। দেখুন শিনের মাখরাজ হলো জিব্বার মধ্যখানের সামনে। আর ওই জায়গা থেকে বাতাস যদি চালু হয়, তাহলে শিন সহজ হয়ে যাবে। শিন, আশ। শিন, আশ। দেখুন মাখরাজ দিয়ে বাতাস চালু হওয়া, এটা হলো শিন হরফের সিফত। আর জিব্বার মধ্যখানের সামনে দিয়ে পড়া, জিব্বার মধ্যখান থেকে পড়া, এটা হলো মাখরাজ। আর মাখরাজের মাঝখান দিয়ে বাতাস চালু করা, এটা হলো শিনের সিফত। বলুন আশ। দেখুন বাতাস বের হইতেছে, আশ। হ, মাখরাজ হলো গলার উপরের অংশ। আর এই গলার উপরে অংশ দিয়ে যদি বাতাস বের হয়, তাহলে হবে খ হরফের সিফত। গলার উপরে অংশ দিয়ে পড়া হলো খ হরফের মাখরাজ। আর গলার উপরে অংশই মাখরাজে মাঝখান দিয়ে বাতাস চালু রাখা, এটা হলো খ হরফের সিফত। খ, আহ, হ, আহ, হ, আহ, হ, আহ, হ, আহ। সদ, মাখরাজ হলো জিব্বার আগা, নিচের দাঁতের আগা। দেখুন আর এই উপরের দাঁত দিয়ে চাপ দিলে আওয়াজ এবং বাতাসকে বাধাগ্রস্ত করে, এটাকে বলা হয় সফির। এই সফিরও একটা সিফত। নিচে দেখুন লেখা আছে সফির। সদ, সিন, জা, এগুলির মধ্যে সফির হবে। আর সফিরটা হয় উপরে দাঁত নিচের দিকে চাপ দিলে
উপরে দাঁত, নিচের দিকে চাপ দিলে কি হয়, একটা বাতাস এবং আওয়াজ বাধাগ্রস্ত হয়, এটাকে বলা হয় সফির। তো সদ, এই হরফটা হলো জিহ্বার আগা, নিচের দাঁতের আগা দিয়া এবং উপরের দাঁতের আগা দিয়া পড়তে হয় সদ। আর এই যে উপরের দাঁত এবং নিচের দাঁতের মাঝখান দিয়ে যে বাতাস চালু থাকবে, এটাকে বলা হয় সদ হরফের সিফত। সদ। আস, লক্ষ্য করুন যে জিহ্বার আগা নিচের দাঁতের আগা সঙ্গে লাগাইলাম আর উপরের দাঁতে দ্বারা সফির করলাম, তো নিচের দাঁতের আগা উপরের দাঁতের আগার মাঝখান দিয়ে যে বাতাস বের হইলো, এটা হইলো সদ হরফের সিফত। সদ। আস, তো বাতাস বের হইলে হরফটা সহজ হয়ে যাবে, যদি বাতাস না বের হয় হরফই হবে না। সিন। আস, যেখান থেকে সদ পড়লাম সেখান থেকে কিন্তু সিন হইলো, এখানেও বাতাস বের হয়ে যাবে। তো জি, মাখরাজের মাঝখান দিয়ে বাতাস বের হবে। আস, দুটার মধ্যে পার্থক্য হলো সদ মোটা, সিন পাতলা, এটাও সিফত। কাফ, আক, মানে ক, খ, গ, ঘ, একই জায়গার থেকে কিন্তু হরফগুলি পড়া হয়েছে। ঠিক এই জায়গার মধ্যে যদি নাকি আমরা বাতাস বের করি তাহলে কাফ হয়ে যাবে। কাফ, এই নাম বলার সময় বোঝা যাবে না, জজম দেওয়ার সময় বোঝা যাবে। আক, এই যে খ যেভাবে পড়া হয় এইরকম না, তার থেকে আরো দুর্বল করে বাতাস বের করে দেব। পড়বো ক, কিন্তু বাতাস বের হবে আক, আক, আখ না, আক। এই যে কাফ পড়বো, কাফের মাখরাজে মাঝখান দিয়ে বাতাস বের হয়ে যাবে আক। তা, এই যে জিহ্বার আগা উপরে দাঁতের গোড়া, সামনের উপরে দুই দাঁতের গোড়া হলো মাখরাজ, ঠিক ওই জায়গার মধ্যে একটু বাতাস চালু রাখা, এটাকে বলা হয় সফি, সিফাত। তা, আত, ফা, আফ, হা, আহ, সা, আস, হা, আহ, শিন, আশ, হ, আহ, সদ, আস, সিন, আস, কাফ, আক, তা, আত। এই যে 10টা হরফ, এই 10 হরফ বাতাস যুক্ত, এগুলির মধ্যে মাখরাজ দিয়ে বাতাস চালু করতে হয়, তাহলে হরফটা সঠিক হয়। যদি বাতাস চালু না হয় তাহলে হরফটা সঠিক হবে না। এই 10টা হরফ বাদ দিলে, 29টার থেকে 10টা বাদ দিলে কয়টা থাকে? 19টার মধ্যে বাতাস নাই। এই 29টার মধ্যে 10টা বাদ গেলে বাকিগুলির মধ্যে কি নাই? বাতাস নাই। ওইগুলির মধ্যে বাতাস না থাকা হলো বাতাস হরফের সিফত। আর এই 10টার মধ্যে বাতাস থাকা হলো এই হরফের সিফত। তো 19টা মুখস্থ করা সহজ নাকি 10টা মুখস্থ করা সহজ? 10টা মুখস্থ করা সহজ, এই জন্য এই 10টা আমরা মুখস্থ করব। ফা, হা, সা, হা, শিন, খ, صاد, সিন, কাফ, তা, ফা, হা, সা, হা, শিন, খ, صاد, সিন, কাফ, তা, ফা,
আফ, ফা, আফ, হা, আহ। আমি বলা শেষ করলে পরে আপনারা বলা শুরু করবেন। সা, আস, হা, আহ, শিন, আশ, খ, আহ, صاد আস, সিন, আস, কাফ, আক, তা, আত। এই 10টা বাদ দিলে বাকি সবগুলির মধ্যে বাতাস বন্ধ, আর এই 10টার মধ্যে বাতাস চালু। এগুলিকে 3টা শব্দের মধ্যে আমরা যদি আনি তাহলে হয়তো আর একটু সহজ হয়ে যাবে। ফাহাসাহু, ফাহাসাহু, বলেন ফাহাসাহু, ফাহাসাহু। শাখসুন, সাকাত, ফাহাসাহু। শাখসুন, সাকাত, ফাহাসাহু। শাখসুন, সাকাত, ফাহাসাহু। 4টা গেল। শাখসুন 3টা, সাকাত 3টা, 3 3 6 আর 4 10। তো এই 3টা শব্দের মধ্যে এই 10টা হরফকে মুখস্থ করা সহজ। এই জন্য বলেন ফাহাসাহু, শাখসুন, সাকাত, ফাহাসাহু। শাখসুন, সাকাত, ফাহাসাহু। শাখসুন, সাকাত। এই হলো 10টা হরফ। ফা, আফ, বাতাস চালু। হা, আহ, মাখরাজ দিয়ে বাতাস চালু। সা, আস, মাখরাজ দিয়ে বাতাস চালু। হা, আহ, মাখরাজ দিয়ে বাতাস চালু। শিন, আশ, মাখরাজ দিয়ে বাতাস চালু। হা, খ, আহ, মাখরাজ দিয়ে বাতাস চালু। সদ, আস, মাখরাজ দিয়ে বাতাস চালু। সিন, আস, মাখরাজ দিয়ে বাতাস চালু। কাফ, আক, মাখরাজ দিয়ে বাতাস চালু। তা, আত, মাখরাজ দিয়ে বাতাস চালু। এই 10টা বাদ দিয়ে বাকি সমস্ত হরফের মধ্যে বাতাস নাই। এবার আমরা পরীক্ষা করব আপনাদের, আপনারা নিজেরটা নিজে লক্ষ্য করবেন। হামজা, বলুন বাতাস আছে নাকি নাই? হা, আহ, বলুন তো বাতাস আছে নাকি নাই? আছে। আইন, আর, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। হা, আহ, বলুন তো বাতাস আছে নাকি নাই? আছে। গাইন, আও, বলুন তো বাতাস আছে নাকি নাই? মাখরাজে বাতাস নাই। হ, আহ, বলুন তো বাতাস আছে নাকি নাই?
আছে। কফ, আক, বলুন তো বাতাস আছে নাকি নাই? কাফ, আক, বলুন তো বাতাস আছে নাকি নাই? আছে। জিম, আজ, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। শিন, আশ, বলুন তো বাতাস আছে নাকি নাই? আছে। ইয়া, আই, বলুন তো বাতাস আছে নাকি নাই? বদ, অব, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। লাম, আল, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। নুন, আন, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। র, আর, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। ত, আত, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। দাল, আদ, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। তা, আত, বলুন তো বাতাস আছে নাকি নাই? আছে। ল, আও, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। জাল, আল, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। সা, আস, বলুন তো বাতাস আছে নাকি নাই? আছে। সদ, আস, বলুন তো বাতাস আছে নাকি নাই? আছে। সিন, আস, বলুন তো বাতাস আছে নাকি নাই? আছে। জা, আজ, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। ফা, আফ, বলুন তো বাতাস আছে নাকি নাই? আছে। ওয়াও, আউ, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। বা, আব, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। মিম, আম, বলুন তো বাতাস আছে নাকি নাই? নাই। এই হলো হামজা থেকে মিম পর্যন্ত 28টি হরফ। আলিফ সর্বদা মদ হয়, ওখানে বাতাস নাই। নুন আর মিম কখনো মাখরাজে পড়া হয়, কখনো নাকে পড়া হয়, তখন গুন্না হয়। আর ওয়াও আর ইয়া, ওয়াও পেশের বাম পাশে হইলে মদ হয়, ইয়া জেরের বাম পাশে হইলে মদ হয়, তখন বাতাস থাকে না, এমনও বাতাস নেই। তো এইবার আমরা পার্থক্য করতে পারলাম যে একই মাখরাজের মধ্যে একাধিক হরফ হইলে কোনটার মধ্যে বাতাসের কারণে আলাদা হয়। আরেকটা বিষয় হইলো শক্ত আর নরম, এই জিনিসটাও যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে হরফগুলি আমাদের জন্য সহজ হয়ে যাবে। লক্ষ্য করুন, শক্ত হরফ 8টি, বাকি সব নরম। 29টার মধ্যে 8টা যদি শক্ত হয়, বাকি সবগুলি কি হবে? নরম। নরমের মধ্যে আবার 2 ভাগ, 5টা অল্প নরম, 16টা বেশি নরম। তাহলে সহজ কোনটা? 8টা শিখা সহজ। এই 8টা যদি নাকি আমরা ইয়াদ রাখতে পারি, বাকি সবগুলি নরম। হয়তো কম নরম হবে, না হলে বেশি নরম হবে, আলবাত্তা নরম হবে। এই জন্য আমাদের এই 8টা ইয়াদ রাখা দরকার। শক্ত হরফ 8টি।
কফ, আক। শক্ত বলতে কি বুঝায়? যখন জজম দিব ওই সময় মাখরাজের মধ্যে হরফটা টিকে থাকে না। জজম দিলে মাখরাজের মধ্যে হরফটা টিকে থাকে না। যেমন ধরেন সদ, বলুন আস। হরফটাকে মাখরাজের মধ্যে যতটুকু মনে চায় ধরে রাখা যায়। কফ, আক। এই কফটাকে সদের মতো মাখরাজের মধ্যে টিকায় রাখা যায় না, নাকি টিকায় রাখা যায়? একবার বলুন আক, আক, আস, আক, আস। এটা যেরকম মাখরাজের মধ্যে সদকে ধরে রাখা গেছে, আক। এই কফ, কফের মাখরাজের মধ্যে ধরে রাখা যায় না, এই হাকেই শক্ত বলে। ত, আত, ফা, আফ। দেখেন এই যে ফার মধ্যে যতক্ষণ মনে চায় ধরে রাখা যায়, কিন্তু ত ধরে রাখা যায় না। আত, বা, আব, জিম, আজ, দাল, আদ, হামজা, আ, কাফ, আক, তা, আত। দেখেন এগুলি মাখরাজের মধ্যে কিন্তু টিকায় রাখা যায় না, এই জন্য শক্ত। তার বিপরীত দেখেন লাম, আল, ধরে রাখা যায়। নুন, আন, ধরে রাখা যায়। আইন, আর, ধরে রাখা যায়। মিম, আম, ধরে রাখা যায়। র, আর, ধরে রাখা যায়। কিন্তু আক ধরে রাখা যায় না। আত ধরে রাখা যায় না। আব, আজ, আদ, আ, আক, আত। এই যে ধরে রাখা যায় না, এটা হলো শক্ত। আর এই পাঁচটা অল্প অল্প ধরবো। যেমন আলহামদু, আলহামদু, আনআমতা, না'বুদু, ফারগাব। এই যে একটু একটু করে ধরা, এটাকে বলা হয় অল্প নরম। অল্প নরম হরফ পাঁচটি। তো শক্তের বিপরীতে পাঁচটা হলো অল্প নরম, আর 16টা নরম। জি, এই 16টা যে নরম মাখরাজের মধ্যে ধরে রাখা যায়। যেমন আলিফ, বা, আলিফ জবর বা। এই যে আলিফটা পড়লাম, তার মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে, এটাই নরম। সা, হামজা সা জবর আস। যতক্ষণ মনে চায় মাখরাজের মধ্যে সাকে ধরে রাখা যায়, এটাই নরম। হা, হামজা হা জবর আহ। এই যে মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে, এটাই নরম। খ, হামজা খ জবর আহ। এই যে মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে, এটাই নরম। জাল, হামজা জাল জবর আল। এই যে মাখরাজের মধ্যে জালকে ধরে রাখা গেছে, এটাই নরম। জা, হামজা জা জবর আজ। এই যে মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে, এটাই নরম। সিন, হামজা সিন জবর আস। এই যে মাখরাজের মধ্যে সিনকে ধরে রাখা গেছে, এটাই নরম। শিন, হামজা শিন জবর আশ।
এই যে মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে এটাই নরম। সদ, হামজা সদ জবর আস, এই যে মাখরাজের মধ্যে সদ ধরে রাখা গেছে এটাই নরম। বদ, হামজা বদ জবর আও, এই যে মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে এটাই নরম। ল, হামজা ল জবর আও, আপনি একটু জোরে জোরে পড়বেন, আপনার সঙ্গে সবাই পড়ায়। হামজা ল জবর আও, এই যে মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে এটাই নরম। গাইন, হামজা গাইন জবর আও, এই যে মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে এটাই নরম। ফা, হামজা ফা জবর আফ, এই যে মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে এটাই নরম। ওয়াও, হামজা ওয়াও জবর আউ, এই যে মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে এটাই নরম। হা, হামজা হা জবর আহ, এই যে মাখরাজের মধ্যে ধরে রাখা গেছে এটাই নরম। ইয়া, হামজা ইয়া জবর আই, এই যে মাখরাজের মধ্যে আওয়াজ ধরে রাখা গেছে এটাই নরম। তো এখন আমরা বুঝতে পারলাম 8টা শক্ত, এটা যদি মুখস্থ করা যায় বাকি সবগুলি নরম। 8টা শক্ত মুখস্থ করতে পারলে বাকি সবগুলি নরম। এখন নরমকে যদি আপনি শক্ত বানান তাইলেই কঠিন হয়ে যাবে। নরমকে নরম রাখলে সহজ, শক্তকে শক্ত রাখলেই সহজ। যেমন ধরেন ফাযকুরুনি আযকুরকুম, এই জালকে তার মাখরাজের মধ্যে ধরে রাখলে বিশুদ্ধ হবে এবং সহজ হবে। আর যদি আপনি না ধরে রাখেন তখন এটা অশুদ্ধ হবে এবং কঠিন হবে। ফাল, এইরকম ধরে রাখবেন। ফাযকুরুনি আযকুরকুম, দেখেন সুন্দর হয়েছে এবং সহজ হয়ে গেছে। আর যদি এটাকে শক্ত করেন ফাযকুরুনি আযকুরকুম, সঠিক হবে না এবং কঠিন লাগবে। সঠিকও হবে না, কঠিনও লাগবে। আপনি নিজেই টের পাবেন না কি পড়তেছেন। জজম পড়তেছেন না হরকত পড়তেছেন কিছুই বুঝবেন না। এইজন্য এই নরমকে নরম করে পড়তে হবে। নরমকে নরম করেই পড়তে হবে, তাহলে সহজ হবে। আল্লাহ তাআলা যে বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআন শরীফ যে সহজ করছি, বাতাসওয়ালা হরফের মধ্যে বাতাস ঢুকায় দিলে সহজ। নরম হরফগুলিকে নরম করে পড়লে সহজ। নরমগুলিকে যদি শক্ত করে পড়েন তাহলেও কঠিন। আর বাতাসওয়ালা হরফগুলিকে যদি বাতাস বন্ধ করে দেন তাহলেও কঠিন হয়ে যাবে। 3 নম্বর বিষয় হলো 29টা হরফের মধ্যে 60টা হরফ মোটা করে পড়তে হয়। 29টা হরফের মধ্যে 60টা হরফ মোটা করে পড়তে হয়। এই যে মোটা আওয়াজের হরফ 7টি। মোটা আওয়াজের হরফ 7টি। এখন কিভাবে মোটা করব? মোটা করার মেশিন কি? মোটা করার মেশিন হইলো যে আমরা হরফ যেখান থেকেই পড়ি জিহ্বার গোড়া উপরে উঠায় দিব। হরফ যেখান থেকেই পড়ি জিহ্বার গোড়া উপরে উঠায় দিব। মোটা কি জিনিস? এই যে দেখেন পিছনে হলো জিহ্বার গোড়া। আর সদ, সদ পড়ার মাখরাজ জিহ্বার আগা। সদ। আর মোটা করা মেশিন হলো জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া উপরে উঠায় দিবেন। সদ।
মোটা হয়ে যাবে। জিহ্বার আগায় হলো সদ, আর গোড়া দিয়া মোটা করতে হবে। সদ। আপনার জিহ্বা সামনের নিচের দাঁতের আগায় লাগান, আর জিহ্বার গোড়া উপরে উঠাইবেন। সদ। ঠোঁট গোল করলে কিন্তু আওয়াজ মোটা হবে না, গোল হবে। কোল বালিশের মতন গোল হয়ে যাবে। আমরা হরফগুলো মোটা করব না গোল করব? মোটা করব। গোল হয় ঠোঁট দিয়া, আর মোটা হয় জিহ্বার গোড়া দিয়া। ভালো করে লক্ষ্য করুন, গোল হয়, আওয়াজ গোল হয় ঠোঁট গোল করলে, আর আওয়াজ মোটা হয় জিহ্বার গোড়া উপরে উঠাইলে। দেখুন, সদ। বলুন তো, আওয়াজ মোটা হয়েছে না গোল হয়েছে? গোল হয়েছে। আমার দিকে লক্ষ্য করুন, সদ। বলুন তো, আওয়াজ মোটা হয়েছে না গোল হয়েছে? মোটা হয়েছে। কোন জায়গা দিয়ে মোটা করা হইলো? জিহ্বার গোড়া উপরে উঠানোর কারণে মোটা হয়েছে। এবার আবার লক্ষ্য করুন, সদ। বলুন তো, আওয়াজটা মোটা হয়েছে না গোল হয়েছে? আওয়াজটা গোল হয়েছে। এখন আওয়াজ সদের মধ্যে আওয়াজ গোল করতে হবে না মোটা করতে হবে? মোটা করতে হলে ঠোঁট গোল করা যাবে না, জিহ্বার গোড়া উপরে উঠাইলে গোল হয়ে যাবে, মোটা হয়ে যাবে। সদ। সদ। বদ। এই যে দদ পড়ার মাখরাজ হলো এই চাপার দাঁত দিয়া, চাপার দাঁতের মাড়ির সঙ্গে জিহ্বার হাফা লাগলে বদ। আর মোটা হবে কি দিয়া? জিহ্বার গোড়া উপরে উঠবে। বদ। বদ। ত। ত। এই যে ত পড়বো, জিহ্বার আগা উপরে দাঁতের গোড়া। ত। আর মোটা হবে জিহ্বার গোড়া উপরে উঠাইলে মোটা হয়ে যাবে। ত। ত। আর যদি ঠোঁট গোল করেন তখন আওয়াজ গোল হবে। যেমন বলুন তো, ত। আমি ঠোঁট গোল করে পড়লাম, আওয়াজ মোটা হইলো না গোল হইলো? গোল হইলো। ত। আওয়াজ মোটা হয়েছে না গোল হয়েছে? মোটা। আর থ, আওয়াজ মোটা হইলো না গোল হইলো? গোল হইলো। তো আমরা আওয়াজ মোটা করব না গোল করব? মোটা করব। ঠোঁট গোল করেন আর জিহ্বার গোড়া উপরে উঠায়া। হ্যাঁ, তাহলে ঠোঁট গোল করা যাবে না, ঠোঁট গোল করলে ওয়াও হয়ে যাবে। থ। ল। জিহ্বার আগা উপরের দাঁতের আগা, ল। আর মোটা করব কি দিয়া? জিহ্বার গোড়া উপরে উঠাই দিলে মোটা হয়ে যাবে। ল। ফদ। বদ। ত। ল। গইন। গলার উপরের অংশ হলো মাখরাজ, আর জিহ্বার গোড়া উপরে উঠাই দিলে মোটা হবে। গইন। আর যদি ঠোঁট গোল করেন তাহলে আওয়াজ গোল হবে। গইন। আওয়াজ গোল হইলো না মোটা হইলো? গোল হইলো। আর গইন, এবার আওয়াজ মোটা হয়েছে না গোল হয়েছে? মোটা হয়েছে। খ। যেখান থেকে গইন পড়লাম সেখান থেকেই খ। খ। আওয়াজ মোটা হবে কিভাবে? জিহ্বার গোড়া উপরের দিকে উঠলে মোটা হয়ে যাবে। খ। কফ। মাখরাজ যেখানে মোটাও সেখানে। কফ। গইন। খ। কফ। এই তিনটা হরফ একটু কম মোটা হয়। আর সদ, বদ, ত, ল, এই চারটা হরফ বেশি মোটা হয়। যেখানে মোটা হয়
সাত হরফ। মোটা আওয়াজের কয় হরফ? 7 হরফ। তার মধ্যে থেকে 4টা বেশি মোটা হয়। সদ, ضاد, ত, ল, আর 3টা কম মোটা হয়। গাইন, খ, কফ। এবার বুঝুন যে বেশি আর কম মোটা হওয়ার মেশিন কোনটা? যে সদ, দ, ত, জ এই 4টা হরফের মধ্যে আওয়াজ বেশি মোটা হবে। গইন, খ, কফ এই 3টা হরফের মধ্যে আওয়াজ কম মোটা হবে। তো বেশি মোটা আর কম মোটা হয় কিভাবে? আমরা বলেছিলাম জিহ্বার গোড়া উপরে উঠাইলে আওয়াজ মোটা হয়, আর মধ্যখান তালুর দিকে উঠবে তাহলে বেশি মোটা হবে। জিহ্বার গোড়া এবং মধ্যখান যদি তালুর দিকে উঠে তাহলে বেশি মোটা হয়, আর শুধু জিহ্বার গোড়া তালুর দিকে উঠলে কম মোটা হয়। এবার লক্ষ্য করুন, সদ, অস, জিহ্বার গোড়াও উপরে উঠছে, জিহ্বার মধ্যখানও উপরে উঠে গেছে, এবার বেশি মোটা হয়েছে। বদ, আউ, দেখুন জিহ্বার গোড়াও উপরে উঠছে, মধ্যখানও উপরে উঠছে, বেশি মোটা হয়েছে। ত, জিহ্বার গোড়াও উপরে উঠছে, জিহ্বার মধ্যখানও উপরে উঠেছে, বেশি মোটা হয়েছে। ল, জিহ্বার গোড়াও উপরে উঠছে, জিহ্বার মধ্যখানও উপরে উঠছে, বেশি মোটা হয়েছে। এই 4টা হরফ বেশি মোটা হবে। সদ, আস, বদ, আস, আউ, ত, আত, ল, আউ। এই 3টা হরফ গইন, খ, কফ এই 3টা হরফ কম মোটা হবে। গইন, আউ, খ, আহ, কফ, আক। দেখেন এগুলিতে আওয়াজ শুধু জিহ্বার গোড়া উপরে উঠছে। এই 7টা বাদে বাকি কোনো হরফ মোটা হবে না। এই 7টা হরফ বাদ দিয়ে বাকি কোনো হরফ মোটা হবে না। অবশ্যই যে র, এটা কখনো মোটা হয় আবার কখনো পাতলা হয়। রর ডান পাশে জবর থাকলে অথবা পেশ থাকলে র মোটা হয়, আবার রর উপর জবর থাকলে পেশ থাকলে মোটা হয়। র মুসাদ্দাদ জবর পেশ থাকলে মোটা হয়। এছাড়া বাকি সবসময় র পাতলা থাকবে, যেমন শাররি পাতলা থাকবে। এরকম ভাবে এই যে আলিফ, এই আলিফটাও কখনো মোটা হয় কখনো পাতলা হয়। যদি সদ, দ, ত, জ, গইন, খ, কফ এই 7টা হরফের বাম পাশে থাকে তখন এই আলিফটা মোটা হয়ে যায়। যেমন ক্বালা, সাদিকিন, ওয়ালাদ-দাল্লিন। তো এইভাবে বাকি যদি পাতলা হরফের সঙ্গে থাকে তাহলে এই আলিফটা পাতলা হয়ে যায়। যেমন কানা, সাকিন এইভাবে পাতলা হয়। তা আলিফ মোটা হরফের সঙ্গে মোটা, পাতলা হরফের সঙ্গে পাতলা হয়। আর র কখনো মোটা হয় কখনো পাতলা হয়। রর উপর জবর পেশ থাকলে মোটা হয়, রর ডান পাশে জবর পেশ থাকলে মোটা হয়, রর উপর তাসদিদ হইলে উপরে জবর পেশ থাকলে মোটা হয়, বাকি সবসময় পাতলা হয়। আল্লাহ শব্দের মধ্যে লাম যদি আল্লাহ শব্দের মধ্যে আসে আর ডান পাশে জবর পেশ থাকে তখন মোটা হয়। এই 3টা হরফ লাম, র আর আলিফ কখনো মোটা হয় কখনো পাতলা হয়। আর সদ, বদ, ত, জ, গইন, খ, কফ এই 7টা হরফ সর্বদাই মোটা থাকে। তাদের মধ্যে জবর হোক, জের হোক, পেশ হোক, ডান পাশে জবর হোক, জের হোক, পেশ হোক, আর হালতে এগুলি মোটা হবে। তো এই 7টা ছাড়া বাকি সবগুলি পাতলা।
এই 7টা ছাড়া বাকি সবগুলি পাতলা। 3টা জিনিস শিখলাম। বাতাসযুক্ত 10 হরফ, শক্ত 8 হরফ, মোটা 7 হরফ। এই 3টা বিষয় মনে রাখলে বাকি সবগুলি বিপরীতটা আমরা জানতে পারবো। বাতাসযুক্ত 10 হরফ, বাকিগুলি কি হবে? বাতাস বন্ধ। শক্ত 8 হরফ, বাকিগুলি কি হবে? নরম। মোটা আওয়াজে 7 হরফ, বাকিগুলি কি হবে? পাতলা। এই 3টা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে কোরআন শরীফ আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। আর এই 3টা জিনিস মনে রাখা কোনো ব্যাপারই না। কমগুলি মনে রাখবো, বাকিগুলি তার বিপরীত। কমগুলি মনে রাখবো, বাকিগুলি সব বিপরীত। এই 10টা ফাহাসসাহু শাখসুন সাকাত মনে রাখলাম, বাকি সবগুলি বাতাস নাই। কফ ত বা জিম দাল হামজা কাফ তা মনে রাখলাম, বাকি সবগুলি নরম। সদ দ ত জ গাইন খ কফ 7টা মনে রাখলাম, বাকি সবগুলি পাতলা। বলেন ফাহাসসাহু শাখসুন সাকাত, এই 10 হরফে বাতাস হয়, বাকিগুলি বাতাস নাই। ফাহাসসাহু শাখসুন সাকাত, এই 10 হরফে বাতাস হয়, বাকিগুলি বাতাস নাই। ফাহাসসাহু শাখসুন সাকাত, এই 10 হরফে বাতাস হয়, বাকিগুলি বাতাস নাই। ফাহাসসাহু শাখসুন সাকাত, এই 10 হরফে বাতাস হয়, বাকিগুলি বাতাস নাই। কফ ত বা জিম দাল হামজা কাফ তা, এই এই 8 হরফ শক্ত হয়, বাকিগুলি নরম হরফ। কফ ত বা জিম দাল হামজা কাফ তা, শক্ত হরফ 8টি, বাকিগুলি নরম হরফ। কফ ত বা জিম দাল হামজা কাফ তা, শক্ত হরফ 8টি, বাকিগুলি নরম হরফ। কফ ত বা জিম দাল হামজা কাফ তা, শক্ত হরফ 8টি, কফ ত বা জিম দাল হামজা কাফ তা, শক্ত হরফ 8টি, কফ ত বা জিম দাল হামজা কাফ তা, বাকিগুলি নরম হরফ। মোটা হরফ 7টি, صاد ضاد طا ظا غين খ কফ, বাকিগুলি পাতলা হরফ। মোটা হরফ 7টি, صاد ضاد طا ظا غين খ কফ, বাকিগুলি পাতলা হরফ। মোটা হরফ 7টি, صاد ضاد طا ظا غين খ কফ, বাকিগুলি পাতলা হরফ। বাতাসযুক্ত 10 হরফ। ফাহাসসাহু শাখসুন সাকাত, বাকিগুলি বাতাস নাই। শক্ত হরফ 8টি, কফ ত বা জিম দাল হামজা কাফ তা, হামজা কাফ তা,
বাকিগুলি নরম হরফ। মোটা হরফ 7টি। صاد ضاد طا ظا غين خا قاف। বাকিগুলি পাতলা হরফ। বাতাসযুক্ত 10 হরফ। ফা হা সা হা শিন খ صاد সিন কাফ তা فحسه شخص سكت। বাকিগুলি বাতাস বন্ধ। শক্ত হরফ 8টি। قاف طا با جيم دال همزة كاف تا। বাকিগুলি নরম হরফ। মোটা হরফ 7টি। صاد ضاد طا ظا غين خا قاف। বাকিগুলি পাতলা হরফ। আমরা কিছুক্ষণ প্রশ্ন উত্তর পর্বে আসতে পারি। এর আগে আরেকটা সিফত আমরা ভালো করে বুঝে নেই। সফিরের হরফ, আগেও বলেছি সফিরের হরফ। সফির কি জিনিস? 3টা হরফ সদ সিন ঝা পড়তে হয় জিহ্বার আগা সামনে নিচের 2 দাঁতের আগা সঙ্গে লাগায়া সদ সিন ঝা। এই 3টা হরফ পড়ার সময় উপরের দাঁত দিয়ে আওয়াজকে বাধাগ্রস্ত করতে হয়। তখন যেই আওয়াজ সৃষ্টি হয় ওটাকে বলা হয় সফি। যেমন নিচের দাঁত এবং সামনের জিহ্বার আগা সামনের নিচের দাঁতের আগার সঙ্গে লাগাইলাম, এবার আওয়াজ দিলাম সদ আস। দেখেন উপরে দাঁত কিন্তু নিচের দিকে চাইপা আসছে আস। এই উপরে দাঁত দিয়ে সদের বাতাস এবং আওয়াজ বাধাগ্রস্ত করা হয়েছে। সেক্ষেত্রে যে আওয়াজ সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় সফির। আস 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 ত জা আজ। দেখেন বাতাস নাই, এই হরফের মধ্যে বাতাস নাই, শুধু আওয়াজকে বাধাগ্রস্ত করা হয়েছে। আজ আস আস। এই যে বিভিন্ন রকম বাতাস এবং বাতাস ছাড়া আওয়াজকে বাধাগ্রস্ত করা হয়েছে উপরের দাঁত দিয়ে, এটাকে বলা হয় সফির। এই যে এখানে কয়েকটা হরফ আছে 3টা জোড়া, বাচ্চারা এই 3 জোড়ার মধ্যে সমস্যা করে। হা পরে হা হয়, হা আবার কফ পরে কাফ হয়, ত পরে তা হয়। এগুলিকে আমরা একটু সতর্কতার সাথে বাচ্চাদেরকে ইয়াদ করায় দেব। হা গলার নিচের থেকে পড়বো বাতাস সহ, হা গলার মাঝখান থেকে পড়বো বাতাস সহ। বলুন হা 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 হা। কফ জিহ্বার গোড়া থেকে পড়লেই মোটা হয়ে যাবে। কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া পড়লেই পাতলা হয়ে যাবে। কফ কাফ। কাছাকাছি মাখরাজ। এটা ভিন্ন ভিন্ন মাখরাজ, বাতাসের দিক দিয়ে এক। এটা কাছাকাছি মাখরাজ, মোটা পাতলা। আর এটা হলো একই মাখরাজ। ত তা ত তা ত তা
একই মাখরাজের মধ্যে ত মোটা তা পাতলা। এই যে আমরা তাজবিদ এবং সিফাতের পৃষ্ঠা পড়লাম, এর আগে মাখরাজ পড়লাম, এই যে এখানে মাখরাজ পড়েছি। তারপরে আমরা রূপান্তরিত হরফগুলি পড়লাম। এই যে আজকে আমরা কি পড়ছি? তাজবিদ ও সিফাত। তাজবিদ ও সিফাত। কোন হরফটা কোন জায়গা থেকে পড়বো, কেমন ভাবে পড়বো, কি অবস্থা, এগুলি বাতাসযুক্ত হরফ 10টি পড়লাম, শক্ত হরফ 8টি পড়লাম, তারপরে এই মোটা হরফ 7টি পড়লাম, সফিরা হরফ 3টি পড়লাম, তারপরে তমিজে হরফ হা, হা, কফ, কাফ, ত, তা, এই যে পার্থক্য করলাম। এইবার কাহারও কোনো প্রশ্ন থাকলে বলুন। এক ভাই প্রশ্ন করছেন, আমার হা উচ্চারণ হয় না। হা আর হা এই দুইটার দুইটা জায়গা, দুই জায়গা থেকে যদি নাকি আমরা এই বাতাস বের করি, বাতাসওয়ালা একটা সুইচ আছে। এই বাতাসওয়ালা সুইচ একবার লাগাইবো গলার নিচের অংশে, এই বাতাসওয়ালা সুইচ একবার দিব হলো গলার মাঝখানে। যখন গলার নিচের অংশে সুইচ দিব তখন হা হবে, যখন গলার মাঝখানে এই সুইচ দিব তখন হা হয়ে যাবে। হ্যাঁ, এবার দুটার মাঝখানে ধরেন, এই যে ফাঁক করে ধরেন, বৃদ্ধা আঙ্গুলটা নিচে রাখেন আর তর্জনীটা মাঝখানে রাখেন, গলার মাঝখানে। এবার বাতাস দিয়া দুইটা সুইচ দিবেন, হা, হা। বৃদ্ধা আঙ্গুল দিয়া টিপ দেন, হা। তর্জনী দিয়া টিপ দিবেন, হা। তর্জনীটা উপরে রাখেন আর বৃদ্ধা আঙ্গুল নিচে রাখবেন। তো এখন সুইচের নাম কি? বাতাস। হ্যাঁ, নিচে বাতাস দিবেন হা, মাঝখানে বাতাস দিবেন হা। জি, হা, হা। যার যার গলায় টিপ দেন, হা, 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 হা। গলার নিচে যদি বাতাস চালু করেন হা হয়ে যাবে, গলার মাঝখানে যদি বাতাস চালু করেন হা হয়ে যাবে। জি ইনশাল্লাহ, পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো ইনশাল্লাহ 25 রমজানে বিস্তারিত ভাবে জানাইবো এবং পরীক্ষা অনেক সময় নিয়েই পরীক্ষা নিব ইনশাল্লাহ। আমরা ওইভাবে তরতিব করেছি। অনেকে এই কায়দাটা বারবার পড়বেন তারপরে পরীক্ষা দিবেন। যেহেতু এখানে উদ্দেশ্য হলো আমাদের এই ক্লাসের মধ্যে আমরা যতটুকু বুঝতেছি বেশিরভাগই অংশগ্রহণকারী কোরআন শরীফ পারেন না, নতুন করে শিখতেছেন। এই জন্য আমরা তাদের মতো করে ইনশাল্লাহ সবাইকে পাশ করানোর মতো ব্যবস্থা করব ইনশাল্লাহ। পাশ করা অটো পাস না, পাইরা পাস। হ্যাঁ, জি জি, পাইরা পাস করার মতন ব্যবস্থা করব ইনশাল্লাহ। সকলেই পরীক্ষা দিবেন এবং পারবেন, সবাই পারবেন কোরআন শরীফ পড়তে। আরো কোনো প্রশ্ন আছে? এক ভাই প্রশ্ন করছেন যে আলিফ আবার কিভাবে মোটা হয়। এই যে আমরা দেখেন, মোটা হরফ যে 7টা বলেছি, মোটা হরফ 7টি। সদ, এই সদের বাম পাশে যদি আলিফ থাকে তখন ওই আলিফটা মোটা হয়ে যায়। যেমন সদ আলিফ জবর স, বলুন। ضاد আলিফ জবর দ, দেখেন দদও মোটা করছি, মোটা করছি কি দিয়া? জিব্বার গোড়া দিয়া। যখন আলিফ পড়লাম ওই আলিফটা পড়ার সময়ও কিন্তু জিব্বার গোড়া উপরে উঠা আছে, তখন এই আলিফটা মোটা হয়ে গেছে। ব, ত আলিফ জবর ত, এই যে ত মোটা হওয়ার কারণে আলিফ পড়া পর্যন্ত এই জিব্বার গোড়া উপরে উঠা থাকে, তখন মোটা হয়ে যায়। ল আলিফ জবর ল, এই জ মোটা হওয়ার কারণে জর সঙ্গে যে আলিফটা লম্বা করব ওইটাও মোটা হবে। মোটা করা মেশিন হলো জিব্বার গোড়া উপরে উঠাইয়া দেওয়া। গাইন আলিফ জবর গ, এই যে গাইন মোটা হওয়ার কারণে তার পাশে আলিফটাও মোটা হয়ে যাবে। গ, খ আলিফ জবর খ,
দেখেন খ মোটা হওয়ার কারণে তার পাশে আলিফটাও মোটা হয়ে যাবে। খ, কফ আলিফ জবর ক। এই যে কফটা মোটা হওয়ার কারণে তার পাশে আলিফটাও মোটা হয়ে যাবে। আশা করি প্রশ্নকারী অবশ্যই বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ। কখনো জিজ্ঞাসা করতেছে হামজা তো ডান বাম কোনো দিকে মোরাক্কাব হয় না। তাহলে হামজা যদি মোরাক্কাব হয় তাহলে কিভাবে মোরাক্কাব হবে? তো কখনো আলিফের উপর ভর করে মোরাক্কাব হবে শব্দের শুরুতে। আবার কখনো শব্দের মাঝখানে ইয়া নুক্তাওয়ালা ইয়ার উপর ভর করে আসে। আবার পেশ ওয়াওয়ের উপর ভর করে আসে। পেশওয়ালা হামজা এটা কখনো ওয়াওয়ের উপর ভর করে আসে। আবার জেরওয়ালা হামজা কখনো ইয়ার উপর শেষে নুক্তা ছাড়া ইয়ার উপর ভর করে আসে। এক ভাই বলতেছেন কি, আপনার সামনে যখন সবক পড়ি ওই সময় তো বুঝি, যখন একা একা পড়ি তখন বুঝি না। এটার জন্য আপনাদের খেদমতে ভিডিও চ্যানেল দেওয়া হয়েছে। ইউটিউব চ্যানেলে প্রতিদিনের সবক পেয়ে যাবেন। কোন সবকটা বুঝলেন না সেই তারিখ দেখে ইউটিউব চ্যানেলে আপলোড করে ওখান থেকে আপনি সবকটা পড়ে নেবেন, তাহলে পারবেন। চ্যানেলের নাম হলো রওজাতুল আতফাল স্কুল। চ্যানেলটির নাম হলো, ইউটিউব চ্যানেলের নাম হলো রওজাতুল আতফাল স্কুল। হ্যাঁ, আরেক ভাই প্রশ্ন করতেছিলেন যে তমিজের হরফগুলো আবার বলে দিব। হা আর হা পার্থক্য কিভাবে করব? কফ আর কাফের পার্থক্য কিভাবে করব? ত আর তার পার্থক্য কিভাবে করব? হা আর হা এই দুইটার মাখরাজের মধ্যে পার্থক্য হবে, দোনোটার মধ্যে বাতাস। তো গলার নিচে একটা আঙ্গুল রাখেন, গলার মাঝখানে একটা আঙ্গুল রাখেন, নিচের আঙ্গুলে টিপ দিবেন আর ওখানে হা বাতাস চালু করবেন, তো হা হয়ে যাবে উপরওয়ালা হা। আর গলার মাঝখানের আঙ্গুলের মধ্যে টিপ দিবেন আর বাতাস চালু করবেন, তো হা হয়ে যাবে। এবার সবাই আঙ্গুল দিয়ে ধরেন দুই জায়গায়। তো বৃদ্ধা আঙ্গুলটা রাখেন নিচে, তর্জনীটা রাখেন মাঝখানে। এবার সমস্যা নেই। এবার বৃদ্ধা আঙ্গুলে টিপ দিবেন, সুইচ। এটা হলো হার সুইচ। হা, তর্জনীতে টিপ দেন হা, হা, তর্জনীতে টিপ দেন হা, বৃদ্ধা আঙ্গুলে টিপ দেন হা, তর্জনীতে টিপ দেন হা, হা, হা। এবার টিপতে থাকেন, বৃদ্ধা আঙ্গুলে টিপবেন, এই সুইচ দিয়া বের হবে হা, তর্জনী দিয়া টিপ দিবেন হা, 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 হা। আর কফ আর কাফ জিহ্বার গোড়া থেকে যখন পড়বেন তখন এটা অটোমেটিক জিহ্বার গোড়া উপরে উঠলে মোটা হয়ে যাবে অফ। আর জিহ্বার গোড়া থেকে একটু আগে যখন বাড়বেন তখন আর এটা মোটা হবে না কাফ। অফ, কাফ, অফ মোটা, কাফ পাতলা। আরেক ভাই জানতে চাইছেন ত আর তা, জি একই মাখরাজের মধ্যে মোটা করবে ত হয়ে যাবে, পাতলা করব তা হয়ে যাবে। মোটা পাতলা হবে কিভাবে? জিহ্বার গোড়া, এই মোটা পাতলা হওয়ার মেশিন হলো জিহ্বার গোড়া। উপরে উঠলে মোটা, নিচে নামলে পাতলা। জিহ্বার গোড়া উপরে উঠায় দিলে মোটা, জিহ্বার গোড়া নিচে নামায় দিলে পাতলা। ত, তা, ত, তা, ত, তা, ত, তা। ত আর জ, হ্যাঁ ত জ, শুধু ত জ না, সদ পড়লেও। এক ভাই প্রশ্ন করতেছেন যে আমার ত এবং জ পড়ার সময় ঠোঁট গোল হয়। ওনার শুধু ত আর জ না, সদ পড়লেও গোল হবে, দদ পড়লেও গোল হবে, গয়ন পড়লেও গোল হবে, খ পড়লেও গোল হবে, ক পড়লেও গোল হবে। তার কারণ হলো যে
কারো 20 বছর ধরে পড়তেছেন গোল করে, 50 বছর ধরে পড়তেছেন গোল করে, আজকে হঠাৎই গোল করা এটা তো অবশ্যই একটু কঠিন হবে। যারা একেবারে বাচ্চা তাদের জন্য সহজ। আর যারা 50 বছর ঠোঁট গোল করে পড়ছেন তাদের জন্য আজকে গোল করা বন্ধ করা একেবারে সহজ হবে না। এটাকে 50 বছর না হইলেও 50 মিনিট তো লাগবে। 50 মিনিট জিহ্বার গোড়া উপরে উঠাবেন। ত, ত, য, হ্যাঁ, সদ, দদ, ত, ল, গইন, খ, কফ। 50 মিনিট এইভাবে মশ করেন যে আমি জিহ্বার গোড়া উপরে উঠাবো। তাহলে দেখবেন যে ত, জ এগুলি গোল করা ছাড়াই হয়ে যাবে। এক ভাই প্রশ্ন করতেছেন যে ৩ হরফ থাকলে ২ আলিফ নাকি ৪ আলিফ? ৩ আলিফ না ৪ আলিফ? এগুলি ৪ আলিফ টানতে হবে। হ্যাঁ, অনেক ভাই পড়ছেন যে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। এটা ঠিক আছে। এটা হলো মদ্দে আরজি। যেখানে সাকিন ২ ধরনের হয়। সাকিন একটা হলো আসলি সাকিন, একটা হলো আরজি সাকিন। আসলি সাকিন কি? যেমন মিম, এটা মিলায়া পড়লো সাকিন আর থাইমা পড়লো সাকিন। এটাকে বলা হয় আসলি সাকিন। আরজি সাকিন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রহিমি, এখানে রহিমি, বিসমিল্লাহির রহমানির রহিমি, এই যে সাকিন রহিম আসলে ছিল রহিমি, এটাকে থামার জন্য পড়লাম রহিম। এই মিম যে সাকিন হইলো, আর আলিফ লাম মিম, এই যে মিম সাকিন হইলো, তো বিসমিল্লাহির রহমানির রহিম এই মিম সাকিনটা হলো আরজি, আর আলিফ লাম মিম এখানে যে হরফের মধ্যে সাকিন হয়েছে এটা হলো আসলি। আসলি সাকিন হইলে ৪ আলিফ টানতে হয়, আরজি সাকিন হইলে ৩ আলিফ টানতে হয়। এই জন্য হরফগুলিতে যে ৩ হরফি হরফ, এগুলি সবগুলি আসলি সাকিন, এই জন্য সবগুলিকে ৪ আলিফ টানতে হবে। হ্যাঁ, ওয়াওয়ের উপর হামজা আসে। হ্যাঁ, এক ভাই বলতেছেন যে জিহ্বা উপরে উঠানো, উপরে দাঁতের সাথে লাগানো, নিচের দাঁতের সাথে লাগানো। এটা এরকম হয়ই। এই যে আমি যখন মোটরসাইকেল চালাইছি না শুরুতে, ওই সময় ক্লাচ, ব্রেক এগুলি টিপতে, টিপতে দেখা গেছে যে ক্লাচ দিতেছি, আবার ব্রেক লাগাইতেছি, এরকম করে লাফ দিতেছে গাড়ি। আস্তে, আস্তে এগুলি কন্ট্রোলে হইছে। এই যে এই হরফগুলি যেইভাবে মশক করানো হইছে, এইভাবে যদি কি মশক করতে থাকেন তাহলে য, জাল, সা পড়ার সময় জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে চলে যাবে। সদ, সিন, জা পড়ার সময় নিচের দাঁতের আগায় যাবে। এটা তো খালি মনে, মনে পড়লে হবে না। এটা মোটরসাইকেলের মতন প্র্যাকটিস করতে হবে, তাহলে কন্ট্রোলে চলে আসবে। এক ভাই বলতেছেন যে সিন আর শিনের উচ্চারণটা ঠিক মতন হয় না। সিনের মাখরাজ জিহ্বার আগা দিয়া, আর শিনের মাখরাজ হলো জিহ্বার মাঝখান দিয়া। জিহ্বার মাঝখানে পড়েন শিন, আশ, আর জিহ্বার আগা দিয়ে পড়বেন সিন, আস। জায়গা এই তো দুইজনের দুইটা। সিনের জায়গা হলো জিহ্বার আগা, শিনের জায়গা হলো জিহ্বার মধ্যখান। জিহ্বার মধ্যখান দিয়ে পড়লে শিন, আশ, আর জিহ্বার আগা দিয়ে পড়লে সিন, আস, আস, আশ, আস, আশ, আস, আশ। ফাহাসসাহু শাখসুন সাকাত। এই যে আগে ফা পড়েন, তারপরে হা পড়েন, তারপরে সা পড়েন, তারপরে হা পড়েন। এই ৪ টা। প্রথম ৪ টা দিয়ে একটা শব্দ বানান। ফাহাসসাহু, ফাহাসসাহু, ফাহাসসাহু। এরপরে ৩ টা দিয়ে একটা শব্দ বানাবেন। শিন, খ, সদ। শখসুন, শখসুন, শখসুন। তারপরে এই শেষের ৩ টা দিয়ে একটা শব্দ বানাবেন। সাকাতা, সাকাতা, সাকাতা।
ফাহাসসাহু শাখসুন সাকাতা, ফাহাসসাহু শাখসুন সাকাতা। এক ভাই বলতেছেন যে আমার সদ উচ্চারণ করতে একটু সমস্যা হয়। একদিন একটু সমস্যা হবে, বেশি করে প্র্যাকটিস করলে সমস্যা আর থাকবে না। জিহ্বার আগা, নিচের দাঁতের আগা যেখান থেকে সিন পড়েন, এই সিনকে মোটা করলে সদ হয়, আর সদকে মোটা করলে সিন হয়। হ্যাঁ, 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 সদকে পাতলা করলে সিন হয়, সিনকে মোটা করলে সদ হয়। এবার হলো মোটা করব কি দিয়া? মোটা করব কি দিয়া? কমপ্লেন খাওয়াইবো নাকি এখানে ভিটামিন খাওয়াবো? এখানে কি খাওয়াবো? জিহ্বার গোড়া উপরে উঠাই দিব, মোটা হয়ে যাবে। সদ, 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 এই হলো ভিটামিন। যে সিনকে মোটা করা ভিটামিন হলো জিহ্বার গোড়া উপরে উঠাইবেন, তাহলে এটা মোটা হয়ে যাবে। সদ, জিহ্বার গোড়া উপরে উঠাইবেন না, পাতলা হয়ে যাবে। সিন, আস, বলুন তো কি পড়ছি? আস, কি পড়লাম? সিন। কিভাবে বুঝলেন? জিহ্বার গোড়া উপরে ওঠে নাই। আস, বলুন তো কি পড়ছি? সদ। কিভাবে বুঝলেন সদ? জিহ্বার গোড়া উপরে উঠছে। আস, আস, এই যে এই জায়গায় দেখবেন রগের মধ্যে উপরে উঠে যায়। আস, 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 আস। এই যে জিহ্বার গোড়া উপরে উঠলে এই রগটা ফুলে যায়, রগ ফুলে যাবে। আপনারা বলেন অস। এই যে রগের মধ্যে একটু ফুলছে, বাস মোটা হয়ে গেছে। আস। হ্যাঁ, পিছনে গর্দানে রগ ফুলে নাই, এটা পাতলা হয়ে গেছে। ব্যাং, দেখবেন যে ব্যাং সবসময় মোটা আওয়াজ দিয়া আওয়াজ করে, ওই সময় ওর এই যে কানের একদিকে ফুলে যায় আর মোটা হয়। হ্যাঁ, ভ ভ করে যে এটা হলো মোটা করার মেশিন। যে জিহ্বার গোড়া উপরে উঠাইবেন, মোটা হয়ে যাবে। তো এই ব্যাং রে দেখবেন যে ও কিভাবে আওয়াজ করে, তাহলে আপনার সদ, বদ, ত, ল, গইন, খ, কফ, ব্যঙ্গের থেকে শিখবেন। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা এখন ইসলামিয়াত পড়ে নেই, অল্প সময় আছে। এটা তো একটা, হ্যাঁ, হ্যাঁ, ভাই ভাই আমরা আমরা হ্যাঁ, হ্যাঁ একটা এলান এলান শুনাইবেন, শোনাবেন, একটা এলান একটা এলান শুনেন। শুনেন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে অনেক অংশগ্রহণকারী পার্টিসিপেন্ট আমাদেরকে একটা রিকোয়েস্ট অনুরোধ করেছিলেন যে এখান থেকে নাহু সরফের কোনো কোর্স শুরু করা যায় কিনা। তো আমরা তাহাদের রিকোয়েস্ট বিবেচনায় এনে ইনশাল্লাহ আগামী 10 রমজান থেকে 25 রমজান পর্যন্ত 30 ঘন্টার একটি নাহু সরফের কোর্স আমরা শুরু করবো ইনশাল্লাহ। যারা আগ্রহী তারা অপেক্ষায় থাকুন, কালকে ইনশাআল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, কেমনে কিভাবে রিসোর্স এভরিথিং সব জানিয়ে দেওয়া হবে। আমি আবার বলছি, আমাদের এখান থেকে অনেক পার্টিসিপেন্ট আমাদেরকে মেসেজ করেছিলেন যে এখান থেকে নাহু সরফের কোনো কোর্স শুরু করা যায় কিনা। আমরা তাহাদের অনুরোধ বিবেচনায় এনে ইনশাল্লাহ আগামী 10 রমজান থেকে নাহু সরফের কোর্সটি ইনশাল্লাহ শুরু করব। তো এই ব্যাপারে বিস্তারিত আমরা আগামীকাল জানাবো ইনশাআল্লাহ। সবক সবক নম্বর নাম্বার 5, 5, ইসলামিয়াতের সবক শুরু ইসলামিয়াতের সবক করতেছি শুরু ইনশাআল্লাহ। করতেছি ইনশাআল্লাহ। জি, জি, তা ইসলামিয়াতের সবক নম্বর 5 এখন পড়বো আমরা। তো প্রতিদিন একটা করে সবক পড়বো, তাহলে 24 দিনে 24টা সবক হয়ে যাবে। সবক নম্বর 5, হাদিস শরীফ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার দিনকে খাঁটি করো।
অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাক্য হইলেও পৌঁছায়া দাও। মাসআলা, ওযু ভঙ্গের কারণ 7টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল, মাতাল ও অচেতন হওয়া, নামাজে উচ্চ স্বরে হাসা, মাসনুন দুআ, মসজিদে প্রবেশ করিবার সময় দুআ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই আমরা যে পড়লাম মাসআলার মধ্যে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। অনেক সময় বাচ্চারা এই জায়গায় একটু ভুল করে থাকে। ওরা মনে করে যে পায়খানার গেট দিয়ে যদি কিছু বের হয়, বিড়াল বের হইলে বা কুকুর বের হইলে ও গিয়ে অজু করে। তো এরকম বুঝাই দিতে হবে। পায়খানা বা প্রস্রাবের রাস্তা অর্থাৎ আমরা যেই পায়খানার রাস্তা আছে আমাদের নিজের শরীরের মধ্যে, এখান থেকে হয়তো প্রস্রাব করি, পায়খানা করি বা আমাদের কোনো বাতাস বের হয়ে যাবে, সেখান থেকে অজু বের হবে। আর নাইলে দেখা গেল যে অজু করে বসছে কোরআন শরীফ পড়তে, আর ওই বাথরুমের সামনে দিয়ে একটা বিড়াল বের হইলো, বাস তার অজু ভাঙ্গা যায়। এরকম একটা কুকুর ওদিক দিয়ে বের হইলো, তার অজু ভাঙ্গা যায়। এরকম হইলে বারবার অজু করবে, বাচ্চা অসুস্থ হয়ে পড়বে, ও সর্দি লেগে যাবে। এই জন্য প্রথম দিনই বুঝাই যাবেন যে পায়খানা বা প্রস্রাবের রাস্তা মানে নিজের পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হইলে অজু ভাঙ্গে। এবং বাথরুমের রাস্তা দিয়া যদি অজু বিড়াল বের হয়, কুকুর বের হয়, এর দ্বারা অজু ভাঙ্গে না। আগে চলেন সূরাতুল লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। 41 নম্বর পৃষ্ঠা। আরো গান, আরো 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 এই জায়গায়, এই যে এটা। হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই যে তার উপরে একটা যজম আছে দেখেন, এই তার উপরে যে যজম আছে, আজকে আমরা সবকের মধ্যে পড়েছি যে তার মধ্যে বাতাস আছে, তার মধ্যে বাতাস আছে। আমরা এখন বাতাস বের করব। তাব্বাত, 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 তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা
না, একটু আগে আমরা পড়েছি গইন নরম হয়, নরম মানে মাখরাজের মধ্যে আওয়াজটা জারি রাখতে হবে। মা আও না, এই যে গয়নের মাখরাজের মধ্যে গয়নকে জারি রাখা, এটাকে বলা হয় নরম। এই নরম করতে হবে। মা আগনা আনহু মালুহু, ওয়া মা কাসাব, সায়াসলা, এই যে একটু আগে আমরা পড়েছি যে সদ, এটা নরম হরফ এবং মোটা হবে, নরম হবে এবং মোটা হবে। তো নরম করব, মাখরাজের মধ্যে আওয়াজটাকে জারি রাখবো, মোটা করব, জিব্বার গোড়া উপরে উঠায় দিব। সায়াসলা, সায়াসলা। মজা লাগতেছে না পড়া? এই যে বুঝে বুঝে পড়তেছেন যে, এই জন্য মজা লাগতেছে। আরো মজা লাগবে ইনশাল্লাহ। মজা তো মাত্র শুরু। এরপরে দেখেন কোরআনের মধ্যে কত মজা। সায়াসলা, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়ামরাআতুহু, বলেছিলাম যে মিম, লাম, নুন, আইন, মিম, র, এগুলি শক্ত হবে না, একটু নরম হবে, অল্প নরম হবে। ওয়ামরাআতুহু, তাড়াতাড়ি করলে তো এটা শক্ত হয়ে যাবে। এখানে আওয়াজটাকে মিমের মাখরাজের মধ্যে ধরে রাখতে হবে অল্প একটু। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব। একটু আগে বলেছিলাম যে কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা, এগুলি যদি আসে তাহলে শক্ত হয়ে যাবে। তার মধ্যে এই যে একটা বা আছে, এটা শক্ত হয়ে যাবে, মাখরাজের মধ্যে ধাক্কা খেয়ে যাবে। হাতব, দেখেন আওয়াজটা জারি রাখা যায় না, এটাকে বলা হয় শক্ত। আটটার মধ্যে এটা একটা। ফি জিদিহা হাবলুম, এই যে হাব, হাব, হা, গলার মাঝখান থেকে, একটু আগে শিখিয়েছি যে গলার নিচের থেকে হা, গলার মাঝখান থেকে হা, এইখানে এই হা পড়তে হবে। হাবলুম, লুম, এই যে লামের উপর যে পেশ পড়লাম, আর পুরো কোরআন শরীফের মধ্যে যেখানে পেশ আসবে ঠোঁট গোল হয়ে যাবে। একটু আগে বলেছিলাম যে মোটা আর গোলের পার্থক্য, ঠোঁট গোল করলে গোল হয়, আর জিহ্বার গোড়া উপরে উঠাইলে মোটা হয়। তো যত পেশ আছে সমস্ত পেশ এবং ওয়াও পড়ার সময় ঠোঁট গোল হবে। হাবলুম, লুম, হ্যাঁ, হাবলুম মিম মাসাদ, হাবলুম মিম মাসাদ, লুম মিম। এই যে পেশ পড়ার সময় ঠোঁট গোল হয়, আর জের পড়ার সময় নিচে ঠোঁট ভেঙে যায়। হাবলুম মিম মাসাদ। ঠোঁটেরও ব্যায়াম করতে হবে। হ্যাঁ, যেমন ইংরেজরা শিখাইছে 1 2 3, ঠোঁট গোল করছেন, চ্যাপ্টা করছেন। ইংরেজি পড়ার সময় ঠোঁট গোল করছেন না, 1 2, তাহলে এখানেও হাবলুম, এরকম 3% চ্যাপ্টা হয়ে গেছে, এরকম মিম এখানে চ্যাপ্টা করবেন। লুম মিম, লুম মিম, লুম মিম।
1 2 3 1 2 3 1 2 3 এখানে যেমন ব্যায়াম করছেন এবার এখানেও ব্যায়াম করেন হাবলুম মিম মাসাদ লুম 2 1 2 2 পড়তে যেরকম ঠোঁটগুলো হয়েছে এরকম হাবলুম হ্যাঁ বলেন দেখি 1 2 এই যে ঠোঁটগুলো হয়েছে না এই জায়গায় গোল করবেন হাবলুম এবার 3 এই যে 3 পড়তে যেরকম ঠোঁট চ্যাপটা হয়েছে এরকম মিম হ্যাঁ তো ইংরেজি থেকে শিখবেন বাংলা আরবি নাকি আরবি থেকে ইংরেজি হাবলুম মিম মাসাদ হ্যাঁ একটা থেকে আরেকটা শিখবেন হ্যাঁ তো মাশাআল্লাহ আপনারা এই যে কষ্ট করে পড়তেছেন খালি যে আপনাদের লাভ তা না আমারও লাভ আছে কিয়ামতের দিন এই যে এক একজনে পড়তেছেন এগুলি তো আমারও আমল নামায় জমা হইতেছে এই লোভেই তো পড়াইতেছি তো এই লোভটা আপনাদের সবার ভিতরে ঢোকা চাই যে আপনারা পড়লেন এখন 1.5 ঘন্টা পড়ান যেরকম আমি একটা লোভ নিয়ে আপনাদেরকে পড়াইছি এরকম একটা লোভ নিয়ে আপনারা আগে পড়ানি শুরু করে দেন তাহলে আল্লাহ তাআলা কোন দিক দিয়ে কমতি করবে না সব দিক দিয়ে আল্লাহর কাছে অনেক খাজানা আছে ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আবার আগামীকাল দেখা হবে গুরুত্বপূর্ণ সবক কালকে পড়বো ইনশাআল্লাহ কালকের সবকটা হলো হরকত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু